কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই আমরা চাই। তো আজকের আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে ঘটে যাওয়া G20 সামিট নিয়ে। কেন এই G20 তৈরি হয়েছিল, তার বৃত্তান্ত কী, ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিতে G20-র ইম্প্যাক্ট কী, এবং বড় কথা G20 সামিট ইন্ডিয়া হোস্ট করে ইন্টারন্যাশনাল স্তরে আমরা কি মেসেজ দিতে পেরেছি, দিল্লি ডিক্লারেশন কি, সমস্ত কিছু আমরা এই টপিকে কভার করব। চলো দেখে নিই আমরা এই টপিক থেকে কী কী জানবো। একটা G20 কি, কোন কোন দেশ G20-র অন্তর্গত আছে আমরা জানবো, কবে ও কোথায় তৈরি হয়েছিল G20, প্রথম সামিট কবে হয়েছিল, বিশ্ব অর্থনীতিতে G20-র প্রভাব, 2023-এর G20 সামিট যেটা ইন্ডিয়াতে হয়ে গেছে সেই সম্পর্কে আমরা স্টাডি করব। তার সাথে G20 শীর্ষ সম্মেলন 2023-এর প্রধান ফলাফল কি, মানে যেটাকে আমরা দিল্লি ডিক্লারেশন বলছি, দিল্লি ঘোষণা বলছি, সেই দিল্লি ঘোষণাটা অ্যাকচুয়ালি কি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সামনের পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে কোনো ব্যক্তির কিন্তু এই জিনিসগুলো জেনে রাখা উচিত। ঠিক আছে, পরীক্ষা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সামিটে ভারতের প্রভাব কী। দেখো, এই যে টপিকটা এটা এমনি অ্যাজ এ হোল MCQ আকারে আসতে পারে যে কোনো পরীক্ষার জন্য, ছেড়ে দাও। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেই সমস্ত পরীক্ষায় যেখানে রিটেন আনসার আসে সেখানে কিন্তু, যেমন WBCS-এর মেন্স, সেখানে বাংলা ইংরেজি আছে, তো সেরকম কোনো জায়গায় টপিক আকারেও কিন্তু আসতে পারে, বা অন্যান্য যে কোনো এক্সামে কিন্তু আসতে পারে। প্রথমে চলো G20 কি। দেখো, G20 হলো একটি অন্তঃসরকারি ফোরাম। ঠিক আছে, ইন্টার গভর্নমেন্টাল একটা ফোরাম, 19খানা সার্বভৌম দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই নিয়ে ছিল G20। এবং এই বছর 2023 সালের দিল্লিতে যে G20 সামিটটা হলো, সেখানে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে রাইট নাও G20 আর নাই, এটা এখন G21। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করা হবে G20-তে কতগুলো দেশ আছে, বা G21 এখন। তোমরা বলবে 19খানা দেশ আছে আর 2খানা অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ঠিক আছে, ভুল যেন না হয়। আফ্রিকান ইউনিয়ন ভারতের প্রেসিডেন্সির অধীনে G20-র 21তম স্থায়ী সদস্য হয়েছে, মাইন্ড ইট। ঠিক আছে, অলরেডি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কী, মানে G20 তৈরি হয়েছিল কেন, তার প্রধান উদ্দেশ্য কী ছিল, কেন তৈরি হয়েছিল, কী ব্যাপারে আমি আসছি। ঠিক আছে, একটার পর একটা আমরা আলোচনা করছি। একটা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা রাখা। কেন হয়েছিল আমি আসছি, একটু একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি ডিটেলসে আলোচনা করে দেবো। আরেকটা কি, জলবায়ু পরিবর্তন প্রশমন এবং সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল গোল। তোমরা জানো SDG আছে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। SDG না হয় আমরা এখন নিয়েছি, হ্যাঁ, 2015 সালে, কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে, আমরা তার আগে থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা সুস্থায়ী উন্নয়ন করতে। হ্যাঁ, আর কি না, বিশ্ব অর্থনীতির সাথে সম্পর্কিত প্রধান সমস্যাগুলি সমাধান করা। তাহলে কি কি কারণ বা উদ্দেশ্য কি, একটা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, হ্যাঁ, জলবায়ু পরিবর্তন, এই যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জ তাতে একটা নেগেটিভ এফেক্ট পড়ে, সেই ক্লাইমেট চেঞ্জ যাতে এত দ্রুত না হয় সেই রিলেটেড ইনিশিয়েটিভ নেওয়া, এবং তার সাথে কি বিশ্ব অর্থনীতির সাথে সম্পর্কিত প্রধান সমস্যাগুলির সমাধান করা। ঠিক আছে, তো এইগুলো ছিল কি না প্রধানত G20-র উদ্দেশ্য। আচ্ছা, কোন কোন দেশ G20-র অন্তর্গত আছে মাথায় রাখবে। এখানে আছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, টার্কি, UK এবং USA। মনে রাখবে কীরকম করে, একটা কথা মাথায় রাখবে, G20 তৈরি হয়েছিল 1999 সালে। বিফোর দ্যাট ছিল কি না G7, ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল, মানে ফাইন্যান্সিয়ালি পাওয়ারফুল দেশগুলো তারা G7 বানিয়েছিল, এবং পরবর্তীকালে রাশিয়া তাতে অ্যাড হয়। আবার রাশিয়াকে 2014 সালে এই গ্রুপ থেকে বেরো করে দেওয়া হয়। তাহলে G7 প্লাস রাশিয়া এবং তার সাথে রিমেনিং কান্ট্রি, এবং যে কটা আমি নাম বললাম এই কটা বাদ দিলে এই রিমেনিং কান্ট্রিগুলো মোট নিয়ে 19খানা দেশ এবং 2খানা ইউনিয়ন নিয়ে তৈরি হয়েছে কি না আমাদের এই G21। ঠিক আছে, তো এই বছরের আগে পর্যন্ত, আমরা দিন কয়েক আগে পর্যন্ত যেটাকে আমরা G20 নামেই ডাকতাম। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। তাহলে পরীক্ষায় তোমায় আসতে পারে কি, পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা G20 গ্রুপে যেই দেশগুলো আছে তাদের মধ্যে কি G7-এর দেশগুলো কি ইনক্লুডেড? আনসার কী হবে, উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ।
তাহলে G20-তে যেই যেই দেশগুলো আছে, বা আমি বারবার G20 বলছি, অ্যাকচুয়ালি G21 হয়ে গেছে এখন, যে দেশগুলো আছে, যে 19খানা দেশ আছে, তার মধ্যে কিন্তু G7-এর যে দেশগুলো তারা কিন্তু অলরেডি ইনক্লুডেড। ঠিক আছে, এই কথাটা তোমরা মাথায় রেখো। নেক্সট চলো, কবে ও কেন তৈরি হয়েছিল G20? চলো একটুখানি ইতিহাস জানবো আমরা। বিশ্বে 1997-98 সালে একটা আর্থিক ক্রাইসিস তৈরি হয়। ঠিক আছে, কি আর্থিক ক্রাইসিস হয়েছিল একটু ছোট্ট দেখে নিই। এই যে দেখো, থাইল্যান্ড একটা জায়গা আছে, থাইল্যান্ড, তোমরা জানো ইন্ডিয়ার পার্শ্ববর্তী একটা দেশ থাইল্যান্ড। থাইল্যান্ড শুরু করেছিল কি না, ডিভ্যালুয়েশন অফ ইটস কারেন্সি, বাংলায় বলে যে অর্থের বা মুদ্রার অবনমন করা। কীরকম সেটা না, অন্যান্য দেশের অর্থের সাপেক্ষে যখন কোনো দেশের অর্থের মূল্য যখন ভ্যালু যখন কমিয়ে দেওয়া হয় তাকে অবমূল্যায়ন বলা হয়। ঠিক আছে, ডিভ্যালুয়েশন বলা হয়। এই অবমূল্যায়ন করা হয় কেন? এক হচ্ছে এক্সপোর্টকে প্রমোট করা হবে বলে, ঠিক আছে, এক্সপোর্ট বাড়ানো হবে বলে। আর একটা কি না, এছাড়া ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যাতে দেশে আসে, সেই উদ্দেশ্যে কিন্তু মূলত এই ডিভ্যালুয়েশনটা করা হয়। এবার থাইল্যান্ড যখন ডিভ্যালুয়েশন করে, তার দেখে দেখে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে না, তারাও কিন্তু আস্তে আস্তে এই ডিভ্যালুয়েশনের পথে হাঁটতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, এই ডিভ্যালুয়েশন করার ফলে যে উদ্দেশ্যে ডিভ্যালুয়েশন করা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। উল্টে কি হয়েছে, একটা গ্রেট ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল এই এশিয়ান দেশগুলোর মধ্যে, এবং যেইটা ছড়িয়ে পড়েছিল তোমার হচ্ছে সুদূর ইউরোপের দিকে। ইউরোপেও কিন্তু তার এফেক্ট পড়তে শুরু করে। এবং এই উদ্দেশ্যে এই অর্থনৈতিক যে সংকট তৈরি হয়েছিল সেটাকে মোকাবিলা করার জন্য 1999 সালে, ঠিক আছে, 1999 সালে তৎকালীন সময় কিছু দেশ, এই G20 যেগুলো আমরা বলছি, ঠিক আছে, কিছু দেশ তারা একত্রিত হয় এবং ঠিক হয় যে ওই দেশের যে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান যারা আছে তারা নিজেরা মিলে বসে ঠিক করা হবে যে এই যে অর্থনৈতিক সংকট যেটা চলছে সেটাকে কি করে মোকাবিলা করা যায়। ঠিক আছে, তাহলে শুরু হয়েছিল কবে? 1999 সালে। 97-98 সালের এশিয়ান আর্থিক সংকটের পর আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পোন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের জন্য একটি আনুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1999 সালে। মাইন্ড ইট, তখনও কিন্তু G20 তৈরি হয়নি, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কারা ইনিশিয়েটিভ নিয়েছিল, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এই কথাটা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পোন্নত এবং উন্নয়নশীল অর্থনীতি যে দেশগুলো ছিল তারা। ঠিক আছে, এখানে যেমন আমরা G7-এর কথা দেখেছি, তারা ছিল ভেরি মাচ, তারা তো ডেভেলপ কান্ট্রি। আবার রিমেনিং যে দেশগুলো তারা কিন্তু সকল ডেভেলপ নয়, ডেভেলপিং কান্ট্রি। তাহলে এদের দেশের যে অর্থমন্ত্রী যারা ছিল, এদের দেশের কেন্দ্রীয় ব্যাংকে যারা গভর্নর ছিল, তো তারা মিলে ডিসাইড করলো কি যে আমাদের একটা গ্লোবাল স্তরে একটা ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা রাখার জন্য। ঠিক আছে, এর থেকে বেশি কিছু কিন্তু 1999 সালে হয়নি। তোমরা যা ভাবছো তা কিন্তু নয় যে 1999 সালে G20-র প্রথম সামিট হয়েছিল, একদমই কিন্তু না। ঠিক আছে, এখনো পিকচার বাকি আছে। প্রথম সামিট কবে হয়েছিল? 2007 সাল অনওয়ার্ডস। 2007 সাল অনওয়ার্ডস সারা পৃথিবীতে আবার একটা অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাহলে যেই অর্থনৈতিক সংকটকে সামনে রেখে মোকাবিলা করার জন্য 1999 সালে গভর্নররা মিলে তারা ঠিক করেছিল একটা কমন ফোরাম তৈরি হোক, যেখানে আমরা এই অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করতে পারবো। সেখান থেকে বিশেষ কিছু আউটকাম কিন্তু হয়নি। 2007 সালে সেরকম ঘটনা আবার রিপিট হচ্ছে। তখন রিয়েলাইজ করা হলো যে না, এই যে ফোরামটা যেটা আছে এটাকে এই রকম জায়গায় লিমিটেশন রাখলে হবে না, এটাকে আরেকটু ওপরের স্তরে নিয়ে যাওয়া উচিত। যে গ্রুপ কান্ট্রি যেগুলো আছে তাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে যদি আমরা একত্রিত করতে পারি এবং এই ফোরাম থেকে যদি আমরা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস কি করে আমরা ঠিক করতে পারি, সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নিই তাহলে হবে, একা একা কখনোই সম্ভব নয়। এই রিয়েলাইজেশনটা করার পরে 2008 সালে, ঠিক আছে, 2008 সালে প্রথম সামিট হয় ওয়াশিংটন ডিসিতে। মাইন্ড ইট, তাহলে কি 2008 সালে প্রথম সামিট হয়েছিল G20-র, 2008 সালে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, নেক্সট চলো, কি বলছে, G20-র কোনো স্থায়ী সচিবালয় নেই। এই কথাটা মাথায় রাখবে, কারণ যে কোনো ইন্টারন্যাশনাল স্তরে অর্গানাইজেশন যখন আমরা দেখি তাদের কিন্তু একটা স্থায়ী সচিবালয় থাকে। G20-র কিন্তু কোনো স্থায়ী সচিবালয় নেই।
একাধিক দেশ একাধিক সময় একাধিক জায়গাকে রেকমেন্ড করেছে, কিন্তু ফাইনালি কোনো জায়গাকে কিন্তু পার্মানেন্ট কোনো সচিবালয় হিসাবে কিন্তু G20 করতে পারেনি। ঠিক আছে, তো G20-র কোনো পার্মানেন্ট সচিবালয় নেই, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে এবং বোকা বানানোর জন্য 4খানা অপশান দেবে, সেখানে বেশ ভালো ভালো নামও দেবে। ঠিক আছে, আর একটা অপশান দিতে থাকবে নান অফ দ্য অ্যাবাভ। তো মাথায় রেখো G20-র কিন্তু কোনো সচিবালয় নেই, স্থায়ী কোনো সচিবালয় নেই। এবারে তোমাদের মাথায় আসতে পারে এই যে প্রেসিডেন্সি, এবছর যেমন ইন্ডিয়া প্রেসিডেন্সিশিপ নিয়েছে, ঠিক না? তো এইরকম করে এক একটা দেশ কতদিনের জন্য প্রেসিডেন্সিশিপ নিতে পারে। ঠিক আছে, G20 সদস্যদের মধ্যে প্রেসিডেন্সি বার্ষিক আবর্তিত হয়, তার মানে প্রত্যেক বছরে বছরে হয়। এই বছর ইন্ডিয়া রেখেছে, পরের বছর ব্রাজিল নেবে, তার আগের বছর ইন্দোনেশিয়া নিয়েছিল। তো এইরকমই 2022 সালে ইন্দোনেশিয়া, 23 সালে ইন্ডিয়া, 24 সালে ব্রাজিল। তো এক বছর অন্তর করে কি হয় না, এই যে প্রেসিডেন্সিশিপ এই সদস্যদের মধ্যে রোটেট হতে থাকে। ঠিক আছে, এবং বিভিন্ন দেশের আঞ্চলিক গ্রুপিং থেকে নির্বাচিত হয়। তাহলে কে এর পরে সভাপতিত্ব করবে সেটা ঠিক করা হয় কিনা গ্রুপিং থেকে। হোয়াট ইজ গ্রুপিং? দেখো, আমি তোমাদের অলরেডি বললাম যে 19খানা দেশ আছে। 19খানা দেশের মধ্যে দেখবো কি না 4টে করে দেশে 4খানা গ্রুপ আছে। হলো 4 4 16 প্লাস 3খানা আর একটা গ্রুপে 3টে আছে, মোট এই 5খানা গ্রুপ আছে। 1 2 3 4 and 5, 4টে গ্রুপে 4টে করে দেশ আছে। তাহলে 4 4 8 4 12 4 16, আর একটা গ্রুপে 3টে দেশ আছে, এই মোট 19খানা দেশ। ঠিক আছে, তো এই 19খানা দেশ এই গ্রুপিং থেকে ঠিক হয় যে নেক্সট ইয়ারে রেসপন্সিবিলিটি কে নেবে, প্রেসিডেন্সিশিপটা কে নেবে। আগের বছর ইন্দোনেশিয়া 2022 সালে হোস্ট করেছিল, তোমরা জানো। তো ইন্দোনেশিয়া আমাদের হাতে সেই রেসপন্সিবিলিটি তুলে দিয়েছিল। এই বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রেসপন্সিবিলিটি কিন্তু ব্রাজিলের রাষ্ট্রপতির হাতে তিনি তুলে দিলেন, লুলা ডি সিলভার হাতে। ঠিক আছে, তো নেক্সট ইয়ার 2024 সালে প্রেসিডেন্সিশিপটা কে নিল, সেটা হচ্ছে, তো মাথায় রেখো যে ব্রাজিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2024 সালে ব্রাজিল নিল। ঠিক আছে, এবং সদস্য দেশ 1 ডিসেম্বর থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে। তাহলে ইন্ডিয়া কি করেছিল, 1 ডিসেম্বর 2022 সাল থেকে শুরু করে 30 নভেম্বর 2023 সাল পর্যন্ত G20-র রেসপন্সিবিলিটি নিয়েছে। এই রিলেটেড যা যা সামিট হবে, কি হবে না হবে, ইন্ডিয়া তা দেখভাল করবে। নেক্সট ইয়ার কিন্তু সেই কাজটি করবে কিনা ব্রাজিল। ঠিক আছে, এবং এর আগে 2008 সালে প্রথম সামিট শুরু হলেও এইরকম করে যে রেসপন্সিবিলিটি যে কিভাবে হস্তান্তরিত হবে, এইটা কিন্তু শুরু হয়েছে 2010 সাল থেকে। ঠিক আছে, চলো নেক্সট চলো দেখিনি। বিশ্ব অর্থনীতিতে G20-র প্রভাব সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু সব থেকে বড় গ্রুপ, এত বড় গ্রুপ কিন্তু নেই আর। ঠিক আছে, G20 সদস্য দেশগুলির যদি মোট জিডিপি যদি আমি অ্যাড করি না, তাহলে ওয়ার্ল্ডের যা জিডিপি তার 85% কন্ট্রিবিউট করে এই G20 কান্ট্রি। তো বুঝতে পারছো ওয়ার্ল্ড ইকোনমিতে G20-র ভূমিকা কতটা বড়। সারা পৃথিবীর যা জিডিপি আছে না, সারা পৃথিবীর জিডিপি, গ্লোবাল জিডিপির 85%, চারটিখানি কথা নয় কিন্তু, 85% কন্ট্রিবিউট করে এই G20 গ্রুপের দেশগুলো, দেশ প্লাস যে দুখানে ইউনিয়ন আছে। ঠিক আছে, G20 হয়তো আমি বলছি বারবার নামটা, এখন কিন্তু আর G20 নেই, 21 হয়ে গেছে। আর কি বলেছে না, পৃথিবীর মোট বাণিজ্যের 75% করা হয়, মানে 75% বাণিজ্য হয় এই G20 দেশগুলোর মধ্যে। ভাবো, ওয়ার্ল্ডের টোটাল যা ট্রানজাকশন হয়, মানে আমি ট্রেডের কথা বলছি, তার 75% হয় কিন্তু এই G20 দেশগুলোর মধ্যে। বিরাট ব্যাপার। এবং বিশ্বের জনসংখ্যার 66%, 3/2 আছে এই G20 দেশগুলোতে। তাহলে ভাবো কত বড় একটা ওয়ার্ল্ড ইকোনমি এই G20 দেশগুলোর মধ্যে আছে। প্রথমত এত জনসংখ্যা হওয়ার ফলে প্রচুর পপুলেশন মানেই কিন্তু বিরাট বড় একটা মার্কেট, তাই না? তো যেখানে গ্লোবাল ইকোনমির কথা বলছি, যদি কেউ না কেনে তাহলে কি হবে? তাহলে এত বড় পপুলেশন একটা রয়েছে, এত কেনা বেচা হচ্ছে, এত ট্রানজাকশন হচ্ছে, তো স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড ইকোনমিতে G20-র ভূমিকা কিন্তু বিরাট বড়। নেক্সট কি বলছে, 2023 সালের G20 সামিট আমাদের যে ইন্ডিয়াতে হলো, সেই সম্পর্কে কিছু ফ্যাক্টস আমরা একটুখানি দেখে নেব। কোথায় হয়েছে না, এটা হচ্ছে 18 G20 সামিট। ঠিক আছে, আমরা সমস্ত কিছু পড়ে যাই, কখনো ছোট কিছু জিনিস আমরা একটুখানি অ্যাভয়েড করে যাই, আর দেখা যায় পরীক্ষায় সেটাই এসেছে। ঠিক আছে, এত কিছু পড়ে গেলাম, পরীক্ষায় তোমাকে জানতে চাওয়া হতে পারে যে ইন্ডিয়া যে G20 সামিট হোস্ট করছে, এটা কততম এডিশন। ঠিক আছে, তো ঠিক আছে, কততম এডিশন এটা হচ্ছে 18তম এডিশন। কবে হয়েছে? দিল্লিতে 9 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, এই সেপ্টেম্বর মাসে কদিন আগে হয়ে গেল। ঠিক আছে, দিল্লির কোথায় হয়েছে বলতো? দিল্লির প্রগতি ময়দানে হয়েছে। ঠিক আছে,
দিল্লির প্রগতি ময়দানে হয়েছে। মাথায় রাখবো এই প্রথমবার ভারত G20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। স্বাভাবিক, এর আগে G20 সামিট কিন্তু ইন্ডিয়াতে হয়নি, স্বাভাবিকভাবে। আবার কবে হবে ঠিক নেই। শীর্ষ সম্মেলনের থিম কি ছিল? বসুধৈব কুটুম্বকম। ভেরি 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 ইম্পর্টেন্ট। যে G20 থিম আমরা কি রেখেছিলাম, এটা আমরাই রেখেছিলাম। বসুধৈব কুটুম্বকম মানে কি? ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। ঠিক আছে? তো আর একটা কথা মাথায় রাখবে, যার অর্থ কি? ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। ঠিক আছে, সারা পৃথিবীটাই আমার পরিবার। তো তোমরা আশা করি জানো যে ইন্ডিয়া এইরকম একটা ইন্টারন্যাশনাল স্তরে এই ফিলিংটা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা সবাই এক, আমরা উই অল আর ইউনাইটেড, আমরা সবাই এক, তাই না? তো আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু সেই বার্তাই কিন্তু দিয়েছেন G20 সামিটের এই মঞ্চ থেকে। এই কারণে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ইন্ডিয়া কিন্তু একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে কিন্তু উঠে আসছে। শুধু কিনা G20 নয়, তুমি যদি একটুখানি দেখো প্রিভিয়াস তোমার যে ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এবং রিসেন্টলি যে ব্রিক সামিট হয়ে গেছে বা অন্যান্য যে কটা সামিট আমরা দেখছি, আস্তে আস্তে সেখানে কিন্তু ইন্ডিয়ার যে প্রাধান্য আগের থেকে কিন্তু অনেক 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 বেড়ে গেছে। এবং ইন্ডিয়ান ফরেন পলিসি আগে যা ছিল, ইন্ডিয়ান ফরেন পলিসি কিন্তু আর আগের মতো নেই, আগের থেকে অনেক 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 বেটার হয়েছে। তোমরা জানো আমাদের এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং, তিনিও কিন্তু এই সম্পর্কে বলেছেন যে আমাদের এখনকার ফরেন পলিসি কিন্তু আগের থেকে অনেক 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 বেটার হয়েছে। ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 2022 সালে এটা সামিটটা হয়েছিল বালি ইন্দোনেশিয়াতে, 23 সালে নিউ দিল্লিতে, বারবার বলছি প্রগতি ময়দানে হয়েছে, 2024 সালে রিও ডি জেনিরোতে হবে ব্রাজিলের। মাইন্ড ইট, প্রধান সামিটটা কিন্তু হবে G20 গ্রুপের। এমন নয় এই একটা সামিট হয়, G20 গ্রুপের একাধিক একাধিক মিটিং হয়, যেমন হচ্ছে E20 হয়, হয় না? একাধিক বিজনেস সামিট হয়, গভর্নর্সদের সামিট হয়, একাধিক প্রচুর সামিট হয়, সেগুলো বিভিন্ন জায়গা হবে। আমাদের ইন্ডিয়াতেও কিন্তু তাই হয়েছিল। এবছর G20-র প্রধান সামিটটা দিল্লিতে হলো, কিন্তু অন্যান্য সামিটগুলো সেটা কলকাতাতেও হয়েছে, বেঙ্গালোরে হয়েছে, আমরা জম্মু কাশ্মীরেও দেখেছি, তাই না? বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে। তো প্রধান সামিটটা হবে কোথায়? রিও ডি জেনিরিওতে, মাথায় রাখবে। এবং ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজিলের রাষ্ট্রপতি কি লুলা দা সিলভার হাতে G20 চেয়ারের প্রথাগত উপহার তিনি তুলে দিয়েছেন। স্বাভাবিক, দেখে নাও। ঠিক আছে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, পরপর তিনটে দেশ। এই G20 সামিটে কিছু পার্মানেন্ট, কিছু স্থায়ী আমন্ত্রিত কিছু প্রতিষ্ঠান আছে যাদেরকে ডাকা হয়। এইগুলো তারা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, OECD, AU, এশিয়ান, ISA, ADB। ঠিক আছে, তো এতগুলো স্থায়ী প্রতিষ্ঠানকে আমরা কি করেছিলাম? আমন্ত্রিত করেছিলাম। প্যারালালি বেশ কিছু দেশকেও কিন্তু আমরা আমন্ত্রিত করেছিলাম আমাদের এই G20 সামিটে, মানে ইন্ডিয়া আমন্ত্রণ করেছিল। তাদের মধ্যে আছে দেখো বাংলাদেশ আছে, ইজিপ্ট আছে, মরিশাস আছে, নেদারল্যান্ড আছে, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন, মাইন্ড ইট, স্পেন, আর কি UAE। তোমাদের যেটা কাজ হবে, তোমরা যারা অ্যাসপিরেন্ট যারা আছো তাদেরকে বলছি যে এই সমস্ত দেশের যে G20 গ্রুপের যে কান্ট্রিগুলো আছে, প্লাস এই সমস্ত দেশে যারা রাষ্ট্রপ্রধান আছে, তাদের নামগুলো একটুখানি দেখে রাখো, তাদের কান্ট্রি এবং ক্যাপিটাল দেখে রাখো। ঠিক আছে, কান্ট্রি, ক্যাপিটাল এবং তাদের কারেন্সি, পার্লামেন্ট। সামনের যে সমস্ত পরীক্ষাগুলো হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিন্তু গ্যারেন্টি থাকবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আচ্ছা, এবারে চলো যে G20 সামিটটা যেটা হলো, সেখান থেকে আমরা কি বার্তা দিলাম, এখান থেকে আমরা কি পেলাম, ফাইনালি G20 সামিটের আউটকাম কি হলো, এইটাকে আমরা পপুলারলি বলছি দিল্লি ডিক্লারেশন। ঠিক আছে, পপুলারলি কি নামে ডাকি? দিল্লি ডিক্লারেশন নামে ডাকি। কি বলা হয়েছে বলো তো? প্রথমত আফ্রিকান ইউনিয়নের প্রবেশ, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। সামনে যে কোনো পরীক্ষায় দেবে। আফ্রিকান ইউনিয়ন কি? দেখো, আফ্রিকান ইউনিয়ন এই যে পুরো আফ্রিকার যে দেশগুলো আছে তাদের একটা ইউনিয়ন। এই ক্যাটাগরিতে 1, 2, 3, 4, 5টা এরকম 5টা ভাগে ভাগ করা হয়েছে এবং তাতে বেশ কিছু এক একটা ভাগে কিছু কান্ট্রি আছে। ঠিক আছে, তো এই আফ্রিকান ইউনিয়নের আমরা কি করেছি না, আফ্রিকান ইউনিয়নকে আমরা বলেছিলাম, এটা মূলত আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি একটা খসড়া দিয়েছিলেন, একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের G20-তে যদি আফ্রিকান ইউনিয়নকে যদি যোগ করা যায়, কারণ গ্রোয়িং যে কান্ট্রি আছে বিশ্বের 12খানা, তাদের মধ্যে 6খানা আছে কিন্তু এই আফ্রিকান ইউনিয়নে। ভাবতে পারছো? তো স্বাভাবিকভাবে যদি আফ্রিকান ইউনিয়ন যদি G20 যদি পার্ট হয়ে যায়, স্বাভাবিকভাবে কিন্তু আগে আমাদের যা কন্ডিশন ছিল, মানে G20 যা পাওয়ার ছিল, তার যা গ্লোবাল ইকোনমিতে তার যা ইম্প্যাক্ট ছিল, আগের থেকে কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি হবে। মাইন্ড ইট, এর প্রস্তাবটা দিয়েছিলেন কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই কিন্তু এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল এবং এই প্রস্তাবটা কিন্তু সবাই কিন্তু সম্মতি দিয়েছে এবং ফাইনালি কিন্তু আফ্রিকান ইউনিয়ন G20 গ্রুপের মেম্বার হতে পেরেছে। তো রাইট নাও G20 বিকেম G21। আর একটা কথা মাথায় রাখবে,
কোনো বিশেষজ্ঞরা এটা বলেছে যে আফ্রিকায় চীনের প্রভাব বেড়েছে। চীন কি করে জানো তো, যেই সমস্ত দেশ যারা কিনা পিছিয়ে আছে, তাদের টাকা পয়সা নেই, হ্যাঁ, তাদের ডেভেলপমেন্ট হয়তো কোনো কারণে আটকে আছে, চীন কি করে, তাদেরকে ডেপ ট্র্যাপে ফেলে দেয়, মানে ঋণের ফাঁদে ফেলে দেয়। সফট হারে ঋণ দেয়, আস্তে 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 দেশের যে ইন্টারনাল ব্যাপারে তারা ইন্টারফেয়ার করতে শুরু করে। ঠিক আছে, তো চীনের এই যে ব্যাড হ্যাবিট, এই যে বাজে অভ্যেস, ঠিক আছে, তো সেইটাকে কন্ট্রোল করার জন্য বা আফ্রিকা মহাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবিলা করার জন্য ভারতের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, এবং ফাইনালি এই ইনিশিয়েটিভটা কিন্তু সমস্ত দেশ এটা সমর্থন জানিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট কি হয়েছে জেনে নাও, গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স। হোয়াট ইজ বায়োফুয়েল? আই হোপ তোমরা জানো। আমরা দেখেছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা, এবং তার সাথে সাথে যাতে পরিবেশ আমাদের ইকো ফ্রেন্ডলি হয়। আমরা যে জীবাশ্ম জ্বালানি যেগুলো ইউজ করি, তো সেগুলো তো এনভায়রনমেন্টালি ভালো নয়, এনভায়রনমেন্টকে পলিউশন করে। তাই আস্তে আস্তে আমরা বায়োফুয়েলের দিকে যাচ্ছি, যাতে এনভায়রনমেন্টাল পলিউশন কমে। তো সেই দিকে গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স আমরা করেছি। ভারতের আরও একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে, এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সে, যেটাকে বলা হয় গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, জিবিএ। ঠিক আছে, তো এইটা প্রস্তাব যখন নরেন্দ্র মোদী দিয়েছিলেন, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া তরফ থেকে দেওয়া হয়েছিল, এবং এটাতেও কিন্তু আগের মতো কিন্তু সম্মতি মিলেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদে জৈব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা, মাইন্ড ইট। অর্থাৎ উদ্ভিদ, শস্য, শ্যাওলা, ভুসি এবং খাদ্য বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা। সিম্পল জিনিস ইথানল, তাই না? ইথানল তোমরা জানো যে অ্যালকোহল বেসড একটা অ্যালকোহল। তো সেই অ্যালকোহলকে কিন্তু আমরা কনজামশন ছাড়াও তাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা ইউজ করতে পারি, এবং আস্তে আস্তে তোমরা জানো যে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হওয়া শুরু হয়েছে, এবং সেটা আমরা ঠিক রেখেছি যে E20। এখনকার যে সমস্ত গাড়ি আছে না, দেখবে সেখানে লেখা থাকে E20। মানে কি? তার মানে হচ্ছে টোটাল যা পেট্রোল আছে তার 20 ভাগ ইথানল মেশানো যদি থাকেও, তাহলে ইঞ্জিন তাতে সাপোর্ট করবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে ইথানল যদি থাকে, স্বাভাবিকভাবে প্রথমত হচ্ছে আমাদের মতো দেশের কথা আগে বলি, আমাদের মতো দেশের বেশিরভাগ পেট্রোল আমরা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে, মানে আমরা যে পেট্রোল কনজিউম করি না, সেটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ক্রুড পেট্রোল। স্বাভাবিকভাবে আমাদের তার ডিপেন্ডেন্সি অনেক বেশি। আমরা যদি ইথানল মিশ্রিত যদি পেট্রোল ইউজ করতে শুরু করি, তাহলে ইথানল কোথা থেকে হয়? আখের ছিবড়ে, এই সামান্য জিনিস, গম, ধান, বার্লি, এই জাতীয় থেকে কিন্তু আমরা ইথানল উৎপাদন করতে পারবো। তাহলে যেই পরিমাণ টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যেত ক্রুড অয়েলকে ইম্পোর্ট করার জন্য, তাহলে তার কিছুটা ভাগ আমরা কিন্তু সেভ করতে পারবো ডেফিনেটলি, এবং সেটা আমরা অন্য কোনো খাদে লাগাতে পারবো। তাই এটা কিন্তু একটা ভালো জিনিস। প্রথমত ইকোনমিক্যালি বললাম, দ্বিতীয়ত এনভায়রনমেন্টালিও খুব ভালো জিনিস, তাই না? আগে পলিউশন যা, তার থেকে পলিউশন অনেক কমে যাবে। আমরা আস্তে আস্তে হাইড্রোজেন বেসড জ্বালানির দিকে কিন্তু আমরা শিফট করছি। ঠিক আছে, তো মাথায় রাখো, তো গ্লোবাল বায়োফুয়েলের দিকে কিন্তু জোর দেওয়া হচ্ছে, রাইট? নেক্সট কি বলছে? ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর। কি বলা হয়েছে না, বলা হয়েছে ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত টোটাল যে সমস্ত মেন যে পোর্টগুলো পড়ে না, সেগুলোকে রেল কানেক্টিভিটি দিয়ে আমরা করে দেবো। তাতে কি হবে না, প্রথমত আগে এতটা রাস্তা ঘুরে আসতে হতো, তার জন্য প্রচণ্ড সময় ব্যয় হতো। আর দ্বিতীয়ত যদি আমরা টাইম পিরিয়ড যদি কমে যায়, তাহলে আগের থেকে ইকোনমিক ট্রানজ্যাকশন অনেক ফাস্ট হবে, অনেক দ্রুত হবে। কি বলা হয়েছে না, E20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ কানেক্টিভিটি করিডোর চালু করা হয়েছে। এর ফলে শিপিং এর সময় এবং খরচ কমে যাবে। সিম্পল জিনিস। এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিকল্প হিসেবে মনে করা হয়েছে। চীন কি করেছে বলতো? চীন করেছে কি, তাদের আশেপাশে দেশগুলোকে কি করেছে, এরকম রাস্তা দিয়ে কানেক্ট করে দিয়েছে, মানে একটা ইকোনমিক করিডোর বানিয়েছে। তো ইন্ডিয়ার প্রস্তাব এটা ছিল, তো এটাও কিন্তু সম্মতি মিলেছে। ভাবতে পারছো, আস্তে আস্তে ইন্ডিয়ার পাওয়ার কিন্তু আগের থেকে অনেক বাড়ছে। স্বাভাবিক, কূটনৈতিক পাওয়ার যেটাকে আমরা বলি, অবশ্যই প্রয়োজনও আছে তার। কারণ চীনের যে অ্যাক্টিভিটি আস্তে আস্তে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে তাদের যে অ্যাক্টিভিটি যেগুলো আমরা দেখি অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে, তো সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো আস্তে আস্তে আমরাও চেষ্টা করছি চীনকে যাতে আস্তে আস্তে তাকে কিন্তু আন্ডার প্রেসারে রাখা যায়। ঠিক আছে, এ ডর হোনা চাইয়ে, এ ডর হোনা চাইয়ে। ঠিক আছে, আচ্ছা, এর জন্য কি করছে, সংযুক্ত আরব আমিরশাহী, UAE, ঠিক আছে, দেখো UAE, তারপরে সৌদি আরব, জর্ডান, ইসরায়েল, ফ্রান্স। ঠিক আছে, এই যে টোটাল কানেক্টিভিটি, এটা আমরা করতে চাইছি। ঠিক আছে, মাইন্ড ইট। কোন কোন দেশের কথা আমি বললাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা এতক্ষণ দেখছো, এটা কিন্তু সময় নষ্ট মোটেই নয়।
তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে। কি কি বললাম? মুম্বাই, ইউএই, সৌদি আরব, জর্ডন, ইসরায়েল এবং ফ্রান্স, এই কয়েকটা দেশের মধ্যে কিন্তু চুক্তি হয়েছে, ঠিক আছে, রিমেনিং দেশের সাথে নয়। আর কি এই জন্য ইউএই, সৌদি আরব, জর্ডন, ইসরায়েল হয়ে ভারত থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত রেলপথ এবং বন্দরগুলিকে একত্রিত করা হবে রেল সংযোগের মাধ্যমে। মাইন্ড ইট, ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গতি প্রায় 40% বেড়ে যেতে পারে। এটি চীনের জন্য বড় ধাক্কা হতে পারে, ঠিক আছে, স্বাভাবিক স্বাভাবিক। এরকম একটা ইনিশিয়েটিভ এর আগে কখনো ছিল? আশা করি না, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে কিন্তু এটা চীনের জন্য একটা গুড নিউজ অবভিয়াসলি নয়। G20 গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডকুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে কি? তৃণমূল স্তরের যে লোক যারা আছে তাদেরকেও যাতে আমরা ইনক্লুড করতে পারি, হ্যাঁ, কোথায় না এই ফাইন্যান্সিয়াল সিস্টেমে, অর্থনৈতিক সিস্টেমে, তাহলে তাকে আমরা বলছি কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তোমরা আশা করি জানবে লাস্ট 10 বছরে ইন্ডিয়া কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিক থেকে কিন্তু ওয়ার্ল্ডকে একদম পুরো চমকে দিয়েছে। লাগা 440 ভোল্ট চুনেছে তেরে, এইরকম কন্ডিশন হয়েছে। কেন হয়েছে বলো তো? ইন্ডিয়াতে এখন ইকোনমিক ট্রানজ্যাকশন করা এইরকমই ব্যাপার হয়ে গেছে, তাই না? কত টাকা? 500 টাকা স্ক্যান করলাম, পেমেন্ট করে দিলাম, ইউপিআই সিস্টেম। বিশ্বাস করবে না, এই ইউপিআই সিস্টেম কিন্তু সারা পৃথিবীতে এত জনপ্রিয় নয়, আমরাই কিন্তু রাস্তা দেখিয়েছি। এবং আস্তে আস্তে এই ইউপিআইকে যাতে ওয়ার্ল্ড স্তরে নিয়ে যেতে পারি, সেই জন্য কিন্তু এই ফোরাম থেকে বার্তা দিয়েছে সেটা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। ইন্ডিয়ার ডিপিআই বা হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক অনেক ভালো, এইভাবেই বললাম, অনেকটাই ভালো, যার প্রশংসা করেছে কে? ওয়ার্ল্ড ব্যাংক। এবং ওয়ার্ল্ড ব্যাংক সেই প্রশংসা করে বেশ কিছু কথা, বেশ কিছু বার্তা সামনে রেখেছে যে এইগুলো আমরা ইন্ডিয়ার থেকে শিখতে পারে বাকি দেশগুলো। কি কি বলেছে চলো একটুখানি দেখে নিই। প্রথমত প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের কথা বলেছে, ঠিক আছে। দেখো তোমরা আশা করি জানো যেটা 2015 সালে শুরু হয়েছিল, তো এখনো পর্যন্ত প্রায় মোটামুটি 58% মতো মহিলা তারা কিন্তু জনধন অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু চলে এসেছে, নিয়ার অ্যাবাউট, ঠিক আছে। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তোমরা দেখে নিও একটুখানি, তো আশা করি তাই হবে, ঠিক আছে। আধার ভিত্তিক যাচাইকরণ। এবং একটা কথা বলি বাই দ্য ওয়ে, এই জনধন অ্যাকাউন্ট কিন্তু সব থেকে বড় স্কিম ছিল সারা পৃথিবী, ইন্ডিয়া নয়, সব থেকে বড় মানে পৃথিবীরও। তো আধার ভিত্তিক যাচাইকরণ হয়েছে, ইউপিআই আধিপত্য, বেসরকারি খাতে দক্ষতা যাতে বাড়ে দেখেছি, ক্রস বর্ডার পেমেন্ট। ক্রস বর্ডার পেমেন্টটা কি না, আমরা ইউপিআই শুধুমাত্র ইন্ডিয়াতে চলে, তো আস্তে আস্তে আমরা চেষ্টা করছি অন্যান্য দেশেও যাতে আমরা সেটা করে, মানে আমরা পেমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো। এছাড়াও আরও কিছু কিছু ডিসিশন নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বলা হয় 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী রিনিউয়েবল এনার্জি ব্যবহার যাতে আগের থেকে অনেক বেড়ে। রিনিউয়েবল এনার্জি মানে কি? যেগুলো বারবার আমরা ইউজ করতে পারি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তাই না? এগুলোকে যাতে আমরা আরও বেশি বেশি করে বাড়াতে পারি সেই দিকে জোর দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাতে হাঙ্গার না থাকে, জিরো হাঙ্গারের লক্ষ্যে। এসডিজির ভেতরে কিন্তু একটা গোল ছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিতরে জিরো হাঙ্গার, ঠিক আছে। তো সেটা যদি করা যায়। G20 রাষ্ট্র নেতারা নয়াদিল্লি ঘোষণায় স্পষ্টভাবে সন্ত্রাসবাদের সব ধরনের প্রকাশের নিন্দা করেছে। স্বাভাবিকভাবে এই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিগুলো ওয়ার্ল্ড স্তরে যে ঘটে চলেছে ইনক্লুডিং ইন্ডিয়া, ঠিক আছে, সেইগুলো যাতে আগের থেকে কমানো যায়, জিরো করা যায়, সেই কথা কিন্তু ভাবা হচ্ছে। অত্যাবশ্যকীয় স্বাস্থ্য পরিষেবা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে প্রাক মহামারীর চেয়ে উন্নত করা হবে, ঠিক আছে। হেলথ ফেসিলিটি আমাদের যে প্যান্ডেমিকের আগে যা সিচুয়েশন ছিল তারপরে নয়, তার থেকে যাতে আরও বেটার করা যায় সেই দিকে আমরা নজর দিচ্ছি। ক্রিপ্টো অ্যাসেট ইকোসিস্টেমের দ্রুত বিকাশের সাথে যুক্ত ঝুঁকির নিরীক্ষণ। ক্রিপ্টো কারেন্সি জানো, এগুলোকে তো চট করে সার্ভিলেন্স করা যায় না, সেই রিলেটেড যে ঝুঁকি যেগুলো আছে সেগুলোকে সার্ভিলেন্স করা। ভারত মেরকোসুর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, ঠিক আছে। মেরকোসুর কি না, মেরকোসুর হলো একটা ল্যাতিন আমেরিকার একটা বাণিজ্যিক ব্লক, ঠিক আছে, যার আন্ডারে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, ঠিক আছে। তো ইন্ডিয়া মেরকোসুর এর সঙ্গে কী হয়েছে না, তোমার হচ্ছে বাণিজ্যিক চুক্তি হয়েছে, ঠিক আছে। তো এইগুলো ছিল মোটামুটি আমাদের দিল্লি ডিক্লারেশনের সঙ্গে রিলেটেড ব্যাপার স্যাপার। ভারত কি পেল? ভারত কি পেল? আমি বরাবরই বারবার করে বলে এসেছি যে এর ফলে যেটা হলো, প্রথমত পাওয়ার ফলে আন্তর্জাতিক নীতি নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখলো ভারত। আমি অলরেডি বললাম যে ইন্ডিয়া যে প্রস্তাবগুলো রেখেছিল বেশিরভাগ দেশ কিন্তু তা মেনে নিয়েছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়া যে অ্যাজ একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত এই সুযোগে বিশ্বমঞ্চে নেতৃত্বদানকারীর ভূমিকায় ভারতকে আমরা দেখতে পেলাম, এটাও একটা বিরাট বড় ব্যাপার। আগে আমরা গিয়ে বসতাম, এখন আমরা ডাকি, আসো বসো, ঠিক কিনা, 2-4টে কথা বলি। এই ফোরামের সভাপতিত্ব বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক আরও মজবুত করেছে। স্বাভাবিকভাবে বিভিন্ন যে সমস্ত মাঝে সাঝে টানাপোড়েন যেগুলো থাকে, এক জায়গায় এতগুলো দেশের
রাষ্ট্রনেতারা এক জায়গায় হয়েছে, স্বাভাবিকভাবে কথাবার্তার মধ্যে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কর আগের থেকে অনেক উন্নতি হয়েছে, স্বাভাবিক। এবং কি না, G20 সামিটের সাজসজ্জায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতীয় সংস্কৃতি, তার উজ্জ্বল উদাহরণ দেওয়া হয়েছে। তোমাদের আশা করি মনে আছে, রাষ্ট্রনেতারা যখন ঢুকছেন তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের ওই যে কোণার্কের সূর্য মন্দিরের চক্রটা তিনি দেখাচ্ছিলেন, এবং নটরাজের মূর্তি সহ আরও একাধিক ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট তাদেরকে গিফট দেওয়া হয়েছে। তাতে কিনা ইন্ডিয়ার যে সংস্কৃতিটা সেটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, ঠিক কিনা? এই ছিল হচ্ছে ইন্ডিয়ার আউটকাম। এছাড়াও আউটকাম আমরা চট করে তো সব জিনিস চোখে দেখা যায় না, ইন ফিউচারে সেগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলো, ভালো থেকো। কেমন লাগলো তোমাদের এই এপিসোড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে চ্যানেলটাকে লাইক করতে পারো, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে? ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।